হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে তোমাদের জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট টপিক করাবো, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার সোলার সিস্টেম বা সৌরজগৎ, ঠিক আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু বিভিন্ন এক্সামে কিন্তু সৌরজগৎ থেকে ভালো লেভেলে কিন্তু প্রশ্ন থাকে, সেহেতু এটা অবশ্যই একটু ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাস, ঠিক আছে? এরকমভাবে প্রত্যেকটা ক্লাস আমরা ডিটেলসে করাবো এবং তারপরে সেই ক্লাসের যে সমস্ত এমসিগুলো আসার মতো বা বিগত বছর যে এমসিগুলো এসছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো, ঠিক আছে? আজকে যেটা হবে সেটা হচ্ছে থিওরি ক্লাস। তো চলো, তোমাদের কিন্তু কিছু কিছু গল্প রয়েছে আমাদের এই যে সৌরজগৎ কীভাবে সৃষ্টি হয়েছে বা আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, সেই গল্পগুলো আজকে করব। তো সৌরজগৎ পড়তে গেলে প্রথমে তোমাকে জানতে হবে যে আমাদের যে এত বড় একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, যেটাকে আমরা বলি ইউনিভার্স, তাই না? এই সে যে বিশ্ব ব্রহ্মাণ্ড বা যেটাকে আমরা বলি কসমস, ইউনিভার্স যেগুলো রয়েছে, ঠিক আছে? এইগুলো কিভাবে তৈরি হলো, ঠিক আছে? বিভিন্ন তোমার ইতিহাস রয়েছে, বিভিন্ন আমরা জিওগ্রাফিতে পড়েছি যে গ্যাসীয় মতবাদ রয়েছে, তাই না? কান্টের দেওয়া, তারপরে তোমার রয়েছে নিহারিকা মতবাদ, নেবুলার হাইপোথিসিস বলা হয়, লাপ্লাসের দেওয়া, এরকম কিন্তু বিভিন্ন তোমার জোয়ারি মতবাদ, বিগ ব্যাং থিওরি, ঠিক আছে? দ্বি নক্ষত্র তত্ত্ব, এরকম কিন্তু বিভিন্ন তোমার থিওরি বা তত্ত্ব কিন্তু রয়েছে। তো শেষ পর্যন্ত আমাদের যে আধুনিক তত্ত্ব বা যেটা সর্বগ্রহণযোগ্য বর্তমানে রয়েছে লাস্ট থিওরি, সেটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি। কি বলা হয়? বিগ ব্যাং থিওরি, ঠিক আছে? আমি একটু লিখে দিই, বিগ ব্যাং থিওরি, ওকে? তো এটা হচ্ছে শেষ পর্যন্ত আমাদের সর্বগ্রহণযোগ্য যে থিওরি। এখানে আমি থিওরিটা কি বলা হয় সেটা আমি মানে এখানে বলছি না, তার কারণ আশা করি সকলেই জানো, বা এই থিওরিটা আমরা অন্য ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে? তো আজকে আমাদের যে ইম্পর্টেন্ট এইরকম, ঠিক আছে, এই যে সৌরজগৎ, আমাদের যে টোটাল যে বিশ্ব ব্রহ্মাণ্ড লক্ষ লক্ষ নক্ষত্র দ্বারা তৈরি, সকলেই জানো, স্টার, বিভিন্ন নক্ষত্র রয়েছে, সেই গঠিত হচ্ছে আমাদের এই মহাবিশ্ব, তাই না? যেটাকে পিথাগোরাস নাম দিয়েছে কি? পিথাগোরাস সর্বপ্রথম কসমস বা বিশ্ব ব্রহ্মাণ্ড নাম দিয়েছিলেন, ঠিক আছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিভিন্ন নক্ষত্র, বিভিন্ন গ্রহ রয়েছে, বিভিন্ন তোমার উপগ্রহ রয়েছে, গ্রহাণুপুঞ্জ রয়েছে, ধূমকেতু রয়েছে, বিভিন্ন কিছু দিয়ে তৈরি, ঠিক আছে? তো সৃষ্টির প্রাথমিক পর্যায়ে এই মহাবিশ্ব প্রচণ্ড তোমার তাপের কারণে অত্যন্ত ঘন সন্নিবিষ্ট অবস্থায় কিন্তু ছিল, ঠিক আছে? এবং এই যে বিগ ব্যাং থিওরি অনুসারে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন, ঠিক আছে, যেটাকে আমরা যদি কোটিতে হিসাব করি তাহলে হবে 1380, ঠিক আছে, 1380 কোটি বছর আগে মহাবিশ্বের সৃষ্টি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এরকম যে বিভিন্ন তোমার এই যে মহাবিশ্ব বা যেটাকে আমরা বলছি কসমস, বিশ্ব ব্রহ্মাণ্ড, সেখানের মধ্যে একটা নক্ষত্র হচ্ছে সূর্য। তাহলে সূর্য কি? সূর্য হচ্ছে একটা নক্ষত্র, ঠিক আছে? বিভিন্ন নক্ষত্র রয়েছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে বা কসমসে। কসমস হচ্ছে তার ইংলিশ নাম, ঠিক আছে? ইংলিশে কসমস বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডকে। তো সেটার মতো একটা সূর্য কিন্তু একটা নক্ষত্র, ওকে? তো আজকে আমরা সূর্যকে নিয়ে পড়বো বা সৌরজগৎকে নিয়ে পড়বো, ঠিক আছে? এই ছবিটা দেখে একটা কনসেপ্ট তোমাদের তৈরি হচ্ছে যে কতগুলো আমাদের গ্রহ রয়েছে। এখানে কিছু কিছু গ্রহ কিন্তু এখন নেই আমাদের, যেমন প্লুটো, সেরেস, এগুলো কিন্তু বামন গ্রহ হিসেবে বাদ গেছে, সেগুলো আমরা ক্লাসে আলোচনা করবো। তো চলো শুরু করছি আজকে ক্লাস। দেখো, সৌরজগৎ বা সৌর পরিবার যেটা হচ্ছে তোমার আকাশ গঙ্গা, যেটাকে আমরা বলি গ্যালাক্সি, লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হচ্ছে সূর্য। সকলেই জানো এটা, আশা করি এটা অবশ্যই মনে রাখবে। আমাদের যে আকাশগঙ্গা বা আমরা যেই আমরা জানো যে আমাদের যে কোন গ্যালাক্সির মধ্যে আমরা রয়েছি সেটা হচ্ছে আকাশগঙ্গা, ওকে? লক্ষ কোটি তারা রয়েছে, আমাদের প্রচুর কোটি কোটি তারা রয়েছে, সেই তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হচ্ছে সূর্য। বিভিন্ন তারা রয়েছে, তারা বিভিন্ন রঙের হতে পারে। আমরা আগে দেখবে আকাশে বিভিন্ন তারা দেখতাম শুয়ে শুয়ে চাঁদে বসে, তাই না? সেরকম সূর্য কিন্তু একটা তারার মতো, ঠিক আছে? এটা কিন্তু একটা নক্ষত্র। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, ধূলিকণা বুঝতেই পারছো, অ্যারোসল যেটাকে আমরা বলি, হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রের মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচন্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদীকরণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী এবং অন্য গ্রহ, উপগ্রহ, এই সব কিছু নিয়ে তৈরি হয় সৌরজগৎ। এটা বেসিক একটা কনসেপ্ট হচ্ছে বিগ ব্যাং থিওরি, ঠিক আছে? সমস্ত থিওরিগুলোকে একসঙ্গে নিয়ে একটা থিওরি দেওয়া আছে, যেটা তোমরা একটু আগেই দেখলে যে কিভাবে সূর্য তৈরি হয়েছে বা সূর্যর বিভিন্ন গ্রহ তৈরি কি করে হয়েছে, সৌরমণ্ডল কি করে তৈরি হয়েছে, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু মানে সৌরজগৎ বা সোলার পরিবার কিন্তু তৈরি হয়ে যায়। এটুকু জানলেই কিন্তু তোমাদের এনাফ, ওকে? সূর্যকে ঘিরে কে কে রয়েছে? সূর্যকে ঘিরে রয়েছে বিভিন্ন তোমার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি। তাকে কি করছে? সূর্যকে প্রদক্ষিণ মানে কি? তাকে তার দিকে চারিদিকে ঘুরছে, ঠিক আছে?
তো চলো এবার ছবিটা একবার দেখে নাও, ছবিটা দেখলে মোটামুটি একটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ নাম হচ্ছে তোমার বুধ, তারপর হচ্ছে তোমার শুক্র, তারপর হচ্ছে তোমার পৃথিবী, তারপর মঙ্গল, এগুলো তোমার গ্রহণপুঞ্জ রয়েছে, ঠিক আছে। তারপর বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ, তারপর হচ্ছে তোমার শনি, ইউরেনাস, নেপচুন। আগে প্লুটো এবং সিরিসকে কিন্তু তোমার গ্রহ হিসেবে ধরা হতো, কিন্তু বর্তমানে প্লুটো এবং সিরিসকে কিন্তু তোমার গ্রহ হিসেবে বাদ দেওয়া হয়েছে, এগুলোকে বামন গ্রহ হিসেবে কিন্তু ফেলা হয়েছে। সেহেতু আমরা যদি বলি টোটাল আমাদের গ্রহ কয়টি রয়েছে, তো আমরা বলবো কয়টি, 8টি কিন্তু গ্রহ রয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু 9টি, আমরা বলি না যে 9 নবগ্রহ, সেটা কিন্তু আমরা কখনোই বলবো না, আমরা বলবো 8টি গ্রহ রয়েছে। ওকে, তো চলো এখানে একটা ইম্পর্টেন্ট ডেটা রয়েছে, এটা অবশ্যই তোমাদের মনে রাখা উচিত, ঠিক আছে। দেখো সৌরজগতের পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, এটা একটা বেসিক একটা তোমাদের লেখা আছে। তো সেটা অবশ্যই তোমাদের গড় দূর তোমার কত লক্ষ গুণ বড়, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য পৃথিবীর থেকে। ওকে, বৃহস্পতির মধ্যে তোমার ঢুকে যেতে পারে প্রায় 1300 পৃথিবী, মানে বৃহস্পতি এতটা বড় গ্রহ যেখানে তোমার 1300 পৃথিবীর মানে এই এত বড় পৃথিবীর মতো 1300টা পৃথিবী বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে। তাহলে বুঝতে পারছো বৃহস্পতি কত বড়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এইটুকু ডেটা তোমরা জানলেই হয়ে যাবে। এবার এখানে কিছু অজানা তথ্য রয়েছে, মানে কিছু তোমাদের ইম্পর্টেন্ট ডেটা রয়েছে, এগুলো একটু দেখে নাও। সূর্যের বাইরের দিকে উষ্ণতা প্রায় 600 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার ভিতরের দিকে উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় এবং 3 লক্ষ গুণ ভারী। সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ কিন্তু আমাদের পৃথিবীতে এসে কিন্তু পৌঁছায়, ঠিক আছে। এতেই কিন্তু এত গরম লাগে। তাহলে ভাবো সূর্য, এই যে আমরা দেখতে পাচ্ছি সূর্যটা কত গরম, কত একদম তোমার জ্বলন্ত আগ্নেয় পিণ্ড, জাস্ট একবার ভাবো, ঠিক আছে। এবং তোমাদের জন্য বলি যে পৃথিবীও কিন্তু এই সূর্যের মতো কিন্তু জ্বলন্ত আগ্নেয় পিণ্ড ছিল। কোটি কোটি বছর ধরে বিভিন্ন তোমার বাষ্পীভবন হয়ে বাষ্প আকাশে উঠে প্রচন্ড বৃষ্টিপাত হয়, ফলে কিন্তু আস্তে আস্তে পৃথিবীটা কিন্তু ঠান্ডা হতে থাকে। এবং এখনো বর্তমানে কিন্তু পৃথিবীর যে অভ্যন্তর ভাগ, যেটাকে আমরা বলি কেন্দ্রমণ্ডল, সেটা কিন্তু এখনো বা কোর, সেটা কিন্তু এখনো কিন্তু গরম রয়েছে। এর কারণে কিন্তু সেখানে লাভা বা ম্যাগমা কিন্তু রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবী কিন্তু একদিন সূর্যের মতো কিন্তু জ্বলন্ত আগ্নেয় পিণ্ড ছিল। ওকে, সূর্যের মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত 100 কোটি বছর, ঠিক আছে। মানে মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু কত, 100 কোটি বছর। এগুলো রয়েছে। চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে। ওকে, তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য প্রায় দুটোই সমান আকারের মনে হয়। দেখবে যখন আমরা আকাশে যখন দেখবে চাঁদটাকেও যেরকম আকৃতির লাগে, আবার সূর্যকেও সেরকম আকৃতির লাগে। তার কারণ মানে চাঁদ এবং সূর্য খুব কাছাকাছি অবস্থান করছে, ওই কারণে কিন্তু ওই রকম দেখতে আমাদের মনে হয়, ঠিক আছে। সূর্যের গায়ে যেখানে তোমার উত্তাপ একটু কম, সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল, আর যেখানে তোমার মানে একটু তাই কালো দাগের মতো দেখায়, এগুলোকে বলা হয় সৌরকলঙ্ক। যেখানে মানে এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো, যে কিছু কিছু জায়গায় কম উজ্জ্বল, ফলে কিন্তু কিছু কিছু জায়গায় এখানে জাস্ট একটা ছবি আঁকা হয়েছে বলে এরকম লাগছে, ঠিক আছে। ও সেই যে জায়গাগুলো কম উজ্জ্বল সেখানে এই ছোপ 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 লাগে, তো এগুলোকে বলা হচ্ছে তোমার সৌর কলঙ্ক, ঠিক আছে। কি বলা হয়, সৌর কলঙ্ক, ঠিক আছে। মানে যেহেতু কালো কালো মানে যে অংশগুলো রয়েছে, সেহেতু ওটাকে বলা হয়, কি বলা হয়, সান স্পট বা সৌর কলঙ্ক। এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে, সান স্পট, ঠিক আছে, বা সৌর কলঙ্ক। ওকে, আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ। তাহলে আমরা কোন ছায়াপথের মধ্যে রয়েছি, না আকাশগঙ্গা, ঠিক আছে, সেটা অবশ্যই মনে রাখবে। এবার চলো, এবার আমরা মেন টপিকের মধ্যে ঢুকে পড়ি, ঠিক আছে। মেন টপিকের মধ্যে আমরা চলে আসা একদম সৌরজগতের যে মেনটা একদম মানে মেনলি। দেখো, সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবচেয়ে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়, সেটা হচ্ছে তোমার সন্ধ্যা তারা, যেটাকে আমরা শুক তারাও নামেও চিনি, যেটা তোমার মিটমিট করে না, ঠিক আছে। ওটা তার মতো কিন্তু মিটমিট করে না, একদম জল জল করে, ঠিক আছে। ওটা আসলে কি, শুক্র গ্রহ। ওই শুক্র গ্রহটাকে আমরা শুকতারা বা সন্ধ্যা তারা নামে কিন্তু চিনি। সন্ধ্যাবেলায় কিন্তু দেখবে আকাশে দেখা যায়, কিন্তু আগে দেখবে আকাশে প্রচুর কিন্তু তারা দেখা যেত, কিন্তু বর্তমানে কিন্তু সেরকম কিন্তু তারা কিন্তু দেখা যায় না। শুক্রের মতো আর 7টা গ্রহ আছে সূর্যের পরিবারে, যেটাকে বলা হয় সৌর পরিবার। তো প্রথম যে গ্রহটা, যেটাতে আমরা বাস করি এবং যেখানে বর্তমানে আমরা মানে বিজ্ঞানীরা প্রমাণ করতে পেরেছেন, বা যে গ্রহ ছাড়া কিন্তু অন্যান্য কোনো গ্রহে কিন্তু এখনো পর্যন্ত প্রাণের অস্তিত্ব দেখা যায়নি, সেটা হচ্ছে তোমার পৃথিবী। একমাত্র পৃথিবী গ্রহে কিন্তু প্রাণের অস্তিত্ব, বা সেখানে কিন্তু প্রাণীরা বেঁচে থাকার মতো যে পরিবেশটা, এনভায়রনমেন্ট, সেটা শুধুমাত্র পৃথিবীতে বা আর্থে কিন্তু রয়েছে, ঠিক আছে। এর কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন তোমার আহ, আহ, যেটা, ঠিক আছে, তোমার সূর্যের, ঠিক আছে, সূর্যের একদম বিভিন্ন তোমার গ্রহ রয়েছে,
তাহলে গ্রহের বিভিন্ন তোমার বৈশিষ্ট্য রয়েছে। আমি পৃথিবীর কথা বলছিলাম একটু আগে, তো পৃথিবী একটা গ্রহ, সেরকম গ্রহের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। যেমন হচ্ছে গ্রহের নিজস্ব আলো এবং উত্তাপ নেই, নিজস্ব আলো উত্তাপ নেই। যেমন সূর্য হচ্ছে একটা নক্ষত্র, এদের নিজস্ব আলো আছে, এরা জ্বলতে পারে, কিন্তু এরা আহ, নক্ষত্রের আলোয় কিন্তু আলোকিত হয়। গ্রহের কিন্তু নিজস্ব আলো বা উত্তাপ নেই। ওকে, নক্ষত্রের আলোয় আলোকিত হয়, নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে। গ্রহ নক্ষত্রের থেকে অনেকটাই ছোট হয়। কমন ব্যাপার, নক্ষত্র থেকেই তোমার গ্রহ অবশ্যই ছোট হবে, তাই না? তার কারণ ওখান থেকে সৃষ্টি হচ্ছে। ওকে, এবার এই জায়গাটা একটু জানার আছে যে সৌর পরিবারের ভিতরের দিকে যে তোমার গ্রহগুলো রয়েছে প্রথমের দিকে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় তোমার অন্তস্থ গ্রহ। কি বলা হয়? অন্তস্থ গ্রহ। যেমন হচ্ছে তোমার গ্রহ হচ্ছে তোমার বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, যে চারটে প্রথম, আমাদের তো টোটাল 8টা গ্রহ, তাই না? প্রথম যে 4টে গ্রহ রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টে গ্রহকে বলা হয় অন্তস্থ গ্রহ। আর যেটা বাইরের দিকে আছে, একটু একটু দূরে রয়েছে, যেমন তোমার হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলোকে বলা হয় বহিস্থ গ্রহ। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। অন্তস্থ গ্রহ, নিচের কোনটি অন্তস্থ গ্রহ বা নিচের কোনটি অন্তস্থ গ্রহ নয়, তোমার কিন্তু বিভিন্ন অপশন দিয়ে তোমাকে কিন্তু কনফিউজিং এর মধ্যে ফেলে দেবে, কিন্তু সেটু এটা মনে রাখতে হবে। সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিচের অক্ষের চারিদিকে এবং সেই সঙ্গে সূর্যের চারিদিকে ঘুরছে। শুক্র বাদে প্রত্যেকটি গ্রহই কিন্তু ঘড়ির কাঁটার দিকে বিপরীত, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব। আমরা জানি পূর্ব থেকে পশ্চিমে ঘড়ির কাঁটা মানে তোমার ঘোরে, ঠিক আছে? তো এটা কি না, পশ্চিম থেকে পূর্ব মানে উল্টোটা, ঠিক আছে? এই দিক করে ঘুরছে, ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব। তাহলে শুধুমাত্র কে, শুক্রবাদে প্রত্যেকটা গ্রহ, তাহলে একটা এক্সেপশনাল রয়েছে, তাহলে শুক্র হচ্ছে কি, শুক্র কিন্তু তোমার কি করে, ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ঠিক আছে? আর বাকি যে সমস্ত গ্রহ রয়েছে, পৃথিবী রয়েছে, মঙ্গল রয়েছে, ঠিক আছে, বুধ রয়েছে, শনি রয়েছে, ইউরেনাস রয়েছে, সবগুলো কিন্তু কি হয়, ঘড়ির কাঁটার বিপরীত, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে আসেনি, কিন্তু এগুলো আসতে পারে। তার কারণ এরকমই আনকমন ডেটাই কিন্তু বিভিন্ন এক্সামে কিন্তু বর্তমানে দিচ্ছে, এবং এক্সামের প্রশ্নগুলো কিন্তু হাই লেভেল বা স্ট্যান্ডার্ড কিন্তু হচ্ছে। ওকে, বৃহস্পতি, শনি এখানে তোমার গ্যাসীয় গ্রহ। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন হলো তোমার অতিকায় গ্যাসীয় গ্রহ। বুধ, শুক্র, মঙ্গল আকৃতি আয়তনে অনেকটাই পৃথিবীর মতো, মানে ছোট, ঠিক আছে, তবে একদম পৃথিবীর মতো নয়, অনেকটা পৃথিবীর মতো, ঠিক আছে, কিন্তু বুধ সবচেয়ে ছোট গ্রহ। এবার চলে আসে আমাদের মজাদার কথা গ্রহকে নিয়ে, ঠিক আছে। বুধ প্রথম আমাদের যে গ্রহ রয়েছে, ঠিক আছে। এর মধ্যে তোমাদের জানতে হবে যে গ্রহকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কুলিন গ্রহ আর একটা হচ্ছে তোমার বামন গ্রহ, ঠিক আছে। একটা হচ্ছে কুলিন গ্রহ আর একটা হচ্ছে তোমার বামন গ্রহ। কুলিন গ্রহকে আমরা বলি বেজার প্ল্যানেট, আর একটা তোমার বামন গ্রহকে আমরা বলি ড্রাফট প্ল্যানেট। ওকে, এবার কুলিন গ্রহ কাকে বলে এটা একটু আমাদেরকে জানতে হবে যে তোমার কুলিন গ্রহ হচ্ছে এমন একটা জ্যোতিষ্ক যা সূর্যের চারদিকে ঘুরবে। তার ভর এমন হবে যাতে তার নিজস্ব অভিকর্ষের কারণে তার চেহারার প্রায় গোলাকার হবে এবং কক্ষপথের মধ্যে অন্য কোনো জ্যোতিষ্কর থাকা চলবে না। সৌরজগতের কুলীন গ্রহগুলি হচ্ছে তোমার এই যে গ্রহ যেগুলো আমি বলছি, বুধ, ঠিক আছে, শুক্র, এগুলো হচ্ছে কুলীন গ্রহ, ঠিক আছে। যে মানে আর বামন গ্রহ কি না, বামন গ্রহের তোমার হচ্ছে তোমার অন্যান্য গ্রহের তুলনায় অনেকটা ছোট হবে, ঠিক আছে। সেই জন্য তোমার অভিকর্ষের টানে এদের আকৃতি প্রায় গোলাকার হয়ে থাকে এবং এরা সূর্যের চাঁদে ঘোরে, কিন্তু এদের নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার বামন গ্রহ, ঠিক আছে। আর কুলিন গ্রহের কিন্তু নিজস্ব ক্ষমতা রয়েছে যে তার সামনে যদি কোনো গ্রহাণুপুঞ্জ আসে বা কোনো মানে তোমার গ্রহাণুপুঞ্জ আসে, সেগুলোকে ধূমকেতু আসে, সেগুলোকে সরিয়ে দেওয়ার, আর বামন গ্রহের কিন্তু থাকে না, ঠিক আছে। এই হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। তো কুলিন গ্রহ এগুলো হচ্ছে যেগুলো তোমার বললাম, বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, এগুলো হচ্ছে কুলিন গ্রহ। এই গ্রহ সম্পর্কে আমাদের এই যে ডেটাগুলোকে পরীক্ষা খুব আসে, ঠিক আছে। এই যে সূর্যের সবচেয়ে কাছে গ্রহ নাম কি, বুধ, ঠিক আছে। তো কত কিলোমিটার দূরে অবস্থিত না, 5.8 কোটি কিলোমিটার কিন্তু দূরে তোমার অবস্থিত, ঠিক আছে। একটু ওয়েট করো। একদম সৌরজগতের ছোট গ্রহ হচ্ছে তোমার বুধ, এবং এটি 5.88 কোটি কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত। ধূসর রঙের এই গ্রহের গায়ে প্রচুর গর্ত রয়েছে, ধূসর রঙের হয়, দেখতে পাচ্ছ ছবিতে প্রচুর গর্ত রয়েছে। যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা হচ্ছে কত, 430 ডিগ্রি সেন্টিগ্রেড। আবর্তন হচ্ছে তোমার 58 দিন 17 ঘন্টা। পরিক্রমণ হচ্ছে তোমার 88 দিন। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। আবর্তন করতে কত মানে আবর্তন বলতে কি তোমার মানে সূর্যকে মানে একবার পৃথিবীকে আবর্তন করতে, আর পরিক্রমণ মানে হচ্ছে টোটালটা, ঠিক আছে, টোটালটা, ঠিক আছে, নিচের একবার ঘুরতে। জাস্ট আমি তোমাকে বলে দিই, ধরে নাও এটা একটা বল, ঠিক আছে, এখান থেকে যদি শুরু হয় তাহলে এইটুকু ঘুরতে ওর সময় লাগে 18 দিন 17 ঘন্টা। আর টোটালটা, ঠিক আছে, মানে নিজে ঘুরছে প্লাস পৃথিবী চারদিকে ঘুরছে, ঠিক আছে, মানে সরি সূর্যের চারদিকে ঘুরছে, এরকম করতে তোমার সময় লাগে, পরিক্রমণ হচ্ছে 88 দিন। ওকে,
আশা করি বুঝতে পেরেছো। এবার চলো নেক্সট হচ্ছে তোমার শুক্র বা ভেনাস, ঠিক আছে। দেখো তোমার এখানে হচ্ছে একটু ওয়েট করো। এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে কাছের এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের, মানে যদি পরীক্ষা আসে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি, তাহলে কি হবে? শুক্র গ্রহ, ঠিক আছে। প্রায় পৃথিবীর মতোই মানে আকৃতি, একদম একই রকম, ঠিক আছে, একটু 19-20 হতে পারে। সূর্য থেকে দূরত্ব হচ্ছে 10.7 কোটি কিলোমিটার। আবর্তন মানে একবার নিজে ঘুরতে তোমার 243 দিন লাগে, আর টোটাল সূর্যের মানে চারিদিকে ঘুরতে হচ্ছে তোমার 225 দিন লাগে, ঠিক আছে। সৌরজগতের উষ্ণতম গ্রহ শুক্র গ্রহ, ঠিক আছে, একদম সবচেয়ে উষ্ণতা বেশি, উষ্ণতম গ্রহ। উষ্ণতা কত? 465 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মনে রাখবে, ঠিক আছে। প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকায় উষ্ণতা এর সবচেয়ে বেশি। তাহলে পরীক্ষায় আসতে পারে সবচেয়ে হটেস্ট প্ল্যানেট হচ্ছে তোমার কি? শুক্র, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো শুক্রকে আমরা কি নামে চিনি। শুক্রকে ইংলিশে বলা হয় ভেনাস, এটা কিন্তু অবশ্যই একটু লিখে নিও, ঠিক আছে। ইংলিশে অ্যাড করা হয়নি, VENUS। আর বুধকে বলা হয়, এই তো সরি এখানে তো অ্যাড করা আছে তো, ঠিক আছে, মার্কারি, ঠিক আছে। নেক্সট দেখো পৃথিবী হচ্ছে তোমার, এগুলো সবাই জানো। পৃথিবী থেকে হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যজগতের একমাত্র গ্রহ যেখানে তোমার প্রাণের অস্তিত্ব রয়েছে, এটা একটু আগে আমি বললাম। আবর্তন অর্থাৎ নিজে নিজে ঘুরতে, আমরা সকলে জানি, আমরা যেটাকে একটা কি বলে অ্যাভারেজ আমরা ধরি কত, 24 ঘন্টা বলি না, যে 24 ঘন্টায় তোমার একদিন হয়, তাই না? একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। তো আবর্তন করতে সময় লাগে। এটা যদি পরীক্ষা এরকম ভাবে আসে পৃথিবীর আবর্তনের সময় কত, তাহলে এইরকম ভাবে লিখবে, 24 ঘন্টা কিন্তু লিখবে না, ঠিক আছে। এটা কিন্তু আসল একদম মানে ইনফরমেশন বা ডেটা। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, ঠিক আছে। এবং পৃথিবী মানে সূর্যের আলো, ঠিক আছে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কত বললাম? 8 মিনিট 20 সেকেন্ড, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। পরিক্রমণ অর্থাৎ টোটাল মানে সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সেটা সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আশা করি সকলে জানেন, যেটাকে আমরা অ্যাভারেজ মানে ধরি আনুমানিকভাবে 365, ঠিক আছে। নীল গ্রহ মহাকাশ থেকে নীল রঙে দেখায় বলে এই গ্রহটাকে নীল গ্রহ নামে বা ব্লু প্ল্যানেট নামে কিন্তু পরিচিত, ঠিক আছে। বিভিন্ন গ্রহ রয়েছে, বিভিন্ন নামে কিন্তু পরিচিত, এখানে আমরা পাবো, সেগুলো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। কোন গ্রহ মানে কি রঙের সেটাকে, তাহলে পৃথিবীকে আমরা জানলাম, পৃথিবী হচ্ছে নীল গ্রহ নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট হচ্ছে মঙ্গল। মঙ্গল, এখানে তোমার মঙ্গল হচ্ছে তোমার লাল গ্রহ নামে পরিচিত, ঠিক আছে। রেড প্ল্যানেট নামে পরিচিত, এটা মনে রাখবে। রেড প্ল্যানেট লাল গ্রহ বলা হয়। সূর্য থেকে দূরত্ব হচ্ছে 22.8 কোটি কিলোমিটার। মাটিতে প্রচুর পরিমাণে তোমার ফেরাস অক্সাইড অর্থাৎ লোহা থাকায় দেখতে লাল রঙের হয়। তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো, তাই প্রাণের খোঁজ চলছে। তবে জানা গেছে এই গ্রহে একসময় কিন্তু জল ছিল। মানে এটা একটা ইম্পর্টেন্ট একটা তথ্য। তাপমাত্রা যেহেতু পৃথিবীর মতো, সেহেতু এখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, এর জন্য বিজ্ঞানীরা খোঁজ করছে। এবং কিন্তু জানা গেছে যে মানে তোমার আগে কিন্তু এই গ্রহে কিন্তু জলের সন্ধান কিন্তু পাওয়া যায়। এখনো কিন্তু মাঝে মাঝে আমাদের বিজ্ঞানীরা কিন্তু এই গ্রহে গিয়ে মেন তোমার রিসার্চ চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। আবর্তন করতে সময় লাগে তোমার হচ্ছে 24 ঘন্টা 37 মিনিট, আর পরিক্রমণ টোটাল একদম সূর্যের চারদিকে ঘুরতে 687 দিন, ওকে। বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ, ঠিক আছে। মাধ্যাকর্ষণ সবচেয়ে বেশি, যেহেতু বড় আকারে বড়, মাধ্যাকর্ষণ মানে টান বেশি হবে, সেহেতু মাধ্যাকর্ষণ সবচেয়ে বেশি। এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। সূর্য থেকে দূরত্ব 77.8 কোটি কিলোমিটার। তাপমাত্রা হচ্ছে মাইনাস, ঠিক আছে। এটা কিন্তু ঠান্ডা গ্রহ, ঠিক আছে। সবচেয়ে ঠান্ডা নয় কিন্তু ঠান্ডা গ্রহ, -150 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখে এত ঠান্ডা, তাহলে এখানে প্রাণের অস্তিত্ব কি করে হবে, তাই না? তাহলে যেখানে যেখানে তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজ পৃথিবীর মতো, তাহলে সেই গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, বা মানে প্রাণ মানে আমরা প্রাণীরা বাস করতে পারি, তাহলে সেই গ্রহে কিন্তু রিসার্চ চালাতে হবে, তাই না? আবর্তন হচ্ছে 9 ঘন্টা 50 মিনিট, খুব তাড়াতাড়ি কিন্তু আবর্তন করতে পারে, এবং পরিক্রমণ করতে 12 বছর সময় নিয়ে নেয়, খুব মানে বেশি সময় নেয়, ঠিক আছে। মানে স্পিড রয়েছে নিজে আবর্তন করা, কিন্তু পরিক্রমণ করতে কিন্তু অনেক সময় লেগেছে, যেহেতু অনেক বড় গ্রহ, ঠিক আছে। নেক্সট যে গ্রহটা সেটা হচ্ছে স্যাটার্ন বা তোমার হচ্ছে শনি। সূর্য থেকে দূরত্ব হচ্ছে তোমার 142.7 কোটি কিলোমিটার। তাপমাত্রা হচ্ছে -184 ডিগ্রি। আবর্তন হচ্ছে 10 ঘন্টা প্রায়। পরিক্রমণ হচ্ছে 29 বছর 6 মাস। তোমার ঘনত্ব জলের থেকেও কম। ধূলিকণা বড় পাথরের টুকরো দিয়ে তৈরি, উজ্জ্বল। সাতটা কিন্তু বলয় রয়েছে, ঠিক আছে। বলয় গ্রহ কিন্তু এটাকে বলা হয়, ঠিক আছে। এই যে সাইডে দেখো বলয় চক্রের মতো কিন্তু রয়েছে, ওকে। নেক্সট দেখো ইউরেনাস। সূর্য থেকে 287 কোটি কিলোমিটার, ঠিক আছে। সূর্য থেকে তোমার দূরত্ব হচ্ছে 287 কোটি কিলোমিটার। মিথেন গ্যাস বেশি থাকায় এই রংটাকে সবুজ বলা হয়, এর জন্য একে সবুজ গ্রহ বলা হয় বা গ্রিন প্ল্যানেট বলা হয়। তাহলে আমরা কি কি জানলাম? ব্লু প্ল্যানেট কাকে বলা হচ্ছে? পৃথিবীকে, আর্থকে। রেড প্ল্যানেট বলা হচ্ছে তোমার মার্কারিকে, যেটাকে আমরা বলি মঙ্গল, ঠিক আছে। আর যে তোমার হচ্ছে ইউরেনাস, ঠিক আছে। ইউরেনাস হচ্ছে তোমার
সবুজ গ্রহ বা গ্রিন প্ল্যানেট। ওকে, মিথেন গ্যাসের বেশি থাকায় রং সবুজ হয়। তাপমাত্রা হচ্ছে -216°C সবচেয়ে তোমার শীতলতম গ্রহ। ঠিক আছে, এমন না যে নেপচুন একদম সবচেয়ে শেষে থাকে, মানে সূর্যের তাপমাত্রা বেশি পৌঁছয় না বলে নেপচুন, এটা কখনোই না। ঠিক আছে, এখন কিন্তু সবচেয়ে তোমার এটা কিন্তু এসএসসি মানে এক্সামে এসেছিল, এবং এই টপিকটা এসএসসিতে থাকবে, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, জিডি থাকে এই প্রশ্ন। ঠিক আছে, তাপমাত্রা -216°C, অবশ্যই এটা মনে রাখবে, এবং এটা সবচেয়ে হচ্ছে কোল্ডেস্ট প্ল্যানেট। ঠিক আছে, শীতলতম গ্রহ। আবর্তন হচ্ছে প্রায় 17 ঘন্টা, পরিক্রমা হচ্ছে প্রায় 84 বছর। ঠিক আছে, নেক্সট নেপচুন। নেপচুন হচ্ছে তোমার মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকা, রং নীল হয়। ঠিক আছে, এটাও কিন্তু তোমার ব্লু প্ল্যানেট নামে পরিচিত। ঠিক আছে, কিন্তু তোমার একসাথে দুটো অপশন থাকবে না, পৃথিবী নেপচুন কখনোই থাকবে না। ঠিক আছে, রংটা নীল, এবং পৃথিবী কিন্তু নীল গ্রহ বলা হয়। ঠিক আছে, সূর্য থেকে দূরত্ব হচ্ছে 449.60 কোটি কিলোমিটার, তাপমাত্রা হচ্ছে -214°C, আবর্তন হচ্ছে প্রায় 16 ঘন্টা, পরিক্রমণ হচ্ছে তোমার 165 বছর। ঠিক আছে, আশা করি এই ডেটাগুলো তোমরা বুঝতে পারলে, এবং এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এই ডেটাগুলো থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় করা হয়ে থাকে। ঠিক আছে, এবং এখানে একটা ইনফরমেশন পৃথিবীর ক্ষেত্রে আমি একটু দিয়ে দিই, যে পৃথিবীর তোমার যে উপগ্রহ সেটার নাম হচ্ছে তোমার চাঁদ। ঠিক আছে, এবং এরকম কিন্তু বিভিন্ন তোমার গ্রহের কিন্তু বিভিন্ন উপগ্রহ কিন্তু রয়েছে। ঠিক আছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। ওকে, সেটা একটু পরে তোমাদের বলে দিচ্ছি কোন গ্রহের কতগুলো করে উপগ্রহ রয়েছে। ঠিক আছে, বামন গ্রহ প্লুটো, একটু আগেই বললাম। একসময় প্লুটোকে সৌরজগতে নবম তোমার গ্রহ হিসেবে ধরা হতো, কিন্তু 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা তোমার প্লুটোকে বামন গ্রহ তোমার আখ্যা দিয়েছে। নিজের কক্ষপথে কোনো জাগতিক বস্তু এলে বামন গ্রহরা তা সরিয়ে দিতে পারে না, যেটা একটু আগে বলছিলাম, গ্রহাণুপুঞ্জ এগুলো সরাতে পারে না, ধূমকেতু এগুলো সরাতে পারে না বলে এদেরকে প্ল্যানেটের আন্ডারে কিন্তু ফেলা হয়নি, এদেরকে বামন গ্রহের আন্ডারে ফেলা হয়েছে। চাঁদের থেকেও ছোট প্লুটো সূর্যকে পরিক্রমণ করতে প্রায় 248 বছরে মানে সময় নেয়। ঠিক আছে, উপগ্রহ কাকে বলে এটা আমরা একটু দেখে নিই। উপগ্রহ হচ্ছে যে জ্যোতিষ্কগুলি নিজের আলো উত্তাপ নেই। ঠিক আছে, কিন্তু গ্রহের আকর্ষণে গ্রহের চারদিকে ঘোরে, যেমন হচ্ছে সূর্যের আকর্ষণে সূর্যের চারদিকে ঘুরছে গ্রহটা, সেরকম গ্রহের আকর্ষণে যেগুলো ঘুরছে সেগুলো হচ্ছে তোমার স্যাটেলাইট বা উপগ্রহ বলা হয়। ওকে, স্যাটেলাইট বানানটা অবশ্যই মানে একটু প্র্যাকটিস করে রাখবো, অনেক ক্ষেত্রে তোমার ইংলিশের ক্ষেত্রে কিন্তু বানানটা আসে স্পেলিং এরর ক্ষেত্রে। চাঁদ হচ্ছে তোমার পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। ঠিক আছে, মুন। পৃথিবী থেকে এর দূরত্ব হচ্ছে 3,84,000 কিলোমিটার। পৃথিবীর আয়তনের 4/1 তোমার সমান, 4/1 হচ্ছে তোমার চাঁদ। ঠিক আছে, বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সঙ্গে কোনো ছোট জ্যোতিষ্কের ধাক্কা লেগে চাঁদের জন্ম হয়েছে। চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীর 1/6 অর্থাৎ একই শক্তি প্রয়োগ করে চাঁদে পৃথিবীর চেয়ে 6 গুণ বেশি উঁচুতে লাফানো যায়। ঠিক আছে, এক কথায় মানে তুমি যেই শক্তি প্রয়োগ করে যতটা লাফাবে পৃথিবীতে, ঠিক আছে, সেই শক্তি প্রয়োগ করে তুমি চাঁদে ওর 6 গুণ বেশি তুমি লাফাতে পারবে। ঠিক আছে, ওর জন্য এখন তোমার দেখবে মানুষ দেখবে বিভিন্ন কার্টুনে দেখায় যে চাঁদে গিয়ে উড়ে বেড়াচ্ছে, তাই না, মানে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, এই কারণে দেখানো হয়। ঠিক আছে, ওখানে বাতাসের প্রেশারটা খুবই কম। ঠিক আছে, সূর্যের চারিদিকে ঘোরা মানে যেটাকে তোমার মানে আবর্তন মানে হচ্ছে নিজের অক্ষের চারিদিকে ঘোরা, যেটা একটু আগে বলছিলাম, আর পরিক্রমা হচ্ছে সূর্যের চারিদিকে ঘোরা। ঠিক আছে, তো শেষ করে প্রায় একই সময়ে 27 দিন 8 ঘন্টায়, মানে আবর্তন এবং পরিক্রমণ করতে একই সময় লাগে 27 দিন 8 ঘন্টা। তাই পৃথিবী থেকে আমরা চাঁদের একটি দিকই কিন্তু দেখতে পাই। ঠিক আছে, যেহেতু একই সময়ে ঘোরে, তো দেখবে দেখো ব্যাপারটা একটু বোঝো, যেহেতু মানে স্পিডে ঘোরে এবং তোমার পরিক্রমণ আর হচ্ছে তোমার কি আবর্তন করতে একই সময় লাগে, এই কারণে কিন্তু আমরা একটা দিকে কিন্তু দেখতে পাই, মানে এই সাইডটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই সাইডটা যে কোনো একটা দিকে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, দুটো দিক কিন্তু আমরা কখনোই দেখতে পাই না, এই কারণে একটা দিক কিন্তু আমরা দেখতে পাই, ওর জন্য অর্ধচন্দ্র লাগে আমাদের। এবার এই ডেটাটা অবশ্যই একটা দেখে নিও। ঠিক আছে, কোন গ্রহের কতগুলো করে উপগ্রহ রয়েছে, তো পৃথিবী রয়েছে একটি, চাঁদ মঙ্গল রয়েছে 2টি, ডাইমোস এবং ফোবাস, বৃহস্পতি রয়েছে 700টি, সবচেয়ে তোমার বিখ্যাত হচ্ছে গ্যানিমেড, ইউরোপা, শনি রয়েছে 53টা, টাইটান সবচেয়ে বৃহত্তম শনির, ইউরেনাসের রয়েছে তোমার 27টি, মিরান্ডা বিখ্যাত গ্রহ, নেপচুন হচ্ছে তোমার টাইটান 13টা রয়েছে। ঠিক আছে, টাইটান হচ্ছে বিখ্যাত। তাহলে এই তোমার এটা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা নোটস তো তোমরা পেয়েই যাবে। ঠিক আছে, কার কতগুলো উপগ্রহ রয়েছে কোন গ্রহের। আর এটা অবশ্যই মনে রাখবে যে অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যা চাঁদের আলোকিত অংশের যে বাড়া কমা সেটাকে বলা হয় চন্দ্রকলা। এই যে তোমার যে আলোকিত অংশের যে বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে, এই যে বাড়া কমাটাকে বলা হয় চন্দ্রকলা। একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কালকে বলা হয় চন্দ্রমাস। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এই টপিকটা তোমাদের কাছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ভালো করে পড়বে এবং তোমাদের নোটসটা তো পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই ক্লাসটা তোমাদের ফ্রুটফুল হলো। ঠিক আছে, তো এতটুকুই ছিল। পরের ক্লাসে আমরা বাকি যে টপিকগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, অবশ্যই এই টপিকটা ভালো করে পড়বে। ঠিক আছে,
এবং এরকমভাবে কিন্তু বাকি চ্যাপ্টারগুলো কিন্তু আমরা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ঠিক আছে? এবং এই ক্লাসের পর আমরা নেক্সট ক্লাস তোমাদের যে সৌরজগৎ সম্বন্ধে যে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো তোমাদের বিভিন্ন এক্সামে এসছে সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলসে অ্যানালিসিস করবো, ডিটেলসে কিন্তু আলোচনা করবো। অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে করতে থাকবে, আর প্রতিদিনের পড়া প্রতিদিন করতে থাকবে। আশা করি অবশ্যই তোমাদের মানে কাজে লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ।